তো চলুন সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়া যাক। দি ফেসলেস অ্যাপারেশন অব দি ইনফিনিট পাথ, মানে অর্ণবেশে গায়ে কাটা দেওয়া রাতের অভিজ্ঞতা। দেখুন, এটা কিন্তু ঠিক আর 10টা সাধারণ ভূতের গল্পের মতো নয়, বরং একদম গ্রামীণ পরিবেশে গভীর রাতের একাকিত্ব আর অজানার প্রতি মানুষের যে সহজাত একটা ভয় কাজ করে না, এটা তারই এক দারুণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আজ আমরা এমন একটা অন্ধকার, জনমানবহীন আর কুয়াশায় মোড়া রাস্তায় হাঁটতে চলেছি, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে এক গভীর আতঙ্কের দিকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা সাধারণ রাত ধীরে ধীরে এক শ্বাসরুদ্ধকর দুঃস্বপ্নে পরিণত হয়। একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। হাতের টর্চের ওই নিভু নিভু আলো ঘন কুয়াশা ভেদ করে একটুও এগোতে পারছে না, আর রাস্তার দুপাশের বাঁশঝাড়গুলো থেকে বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দ। ভাবতেই গা ছমছম করে ওঠে, তাই না? এই দৃশ্যপটটাই কিন্তু শুরুতে একটা চরম ভয়ের আবহ তৈরি করে দেয়। এই যে চারপাশের পরিবেশ আর ছোট ছোট অস্বস্তিকর শব্দের বিবরণ, এগুলো থেকেই মূলত অর্ণবের সেই দুঃস্বপ্নের সূচনা। খেয়াল করলে বুঝবেন কিভাবে এই ছোট ছোট পারিপার্শ্বিক ব্যাপারগুলো আমাদের অবচেতন মনে একটা ভয়ঙ্কর প্রভাব ফেলে। তো আমাদের আলোচনার প্রথম পর্ব, কুয়াশা ঢাকা নির্জন পথ। এখান থেকেই মূলত মূল চরিত্রের সম্পূর্ণ অসহায়ত্বের দিকটা আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করে। একটু ভেবে দেখুন তো, কিভাবে একের পর এক খুব সাধারণ অথচ দুর্ভাগ্যজনক ঘটনা অর্ণবকে সভ্য জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। শহর থেকে ফেরার শেষ বাসটা সে মিস করে, তারপর গভীর রাতে একা একা হাঁটা শুরু করে। চারপাশে চোখ ধাঁধানো ঘন কুয়াশা, আর তার সাথে ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসা ওই টর্চের আলো। মানে এই প্রতিটা উপাদানই যেন তাকে একটা অনিবার্য বিপদের দিকে ঠেলে দিচ্ছিল। এই বিচ্ছিন্নতা শুধু যে শারীরিক ছিল তা কিন্তু নয়, মানসিকভাবেও তাকে একদম দুর্বল করে দিয়েছিল। যখন চারপাশের সব যোগাযোগের মাধ্যম বন্ধ হয়ে যায় আর প্রকৃতি তার রুক্ষ রূপ ধারণ করে, তখন মানুষের মনের ভেতর ঠিক কতটা অসহায়ত্ব কাজ করে, এই ঘটনাটা আসলে আমাদের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এরপরেই আমরা চলে আসছি দ্বিতীয় পর্বে, রহস্যময় ভারী পায়ের শব্দ। এতক্ষণ ভয়টা ছিল শুধু পরিবেশ নিয়ে, কিন্তু এবার সে ভয়টা একটা বাস্তব আকার নিতে শুরু করে। এই জায়গাটা একটু খেয়াল করুন। অর্ণবের নিজের পায়ের শব্দের সাথে পিছন থেকে আসা একটা ভারী পায়ের শব্দের কি অদ্ভুত একটা তাল মেলানো ব্যাপার। সে যখনই হাঁটছে, পিছনের ভারী শব্দটাও ঠিক তাকে অনুসরণ করছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? সে থামলেই সেই শব্দটাও নিখুঁতভাবে থেমে যাচ্ছে। এই নীরবতার মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বেশি বিভীষিকাময়। নিজেকে শিকার মনে হওয়ার এই যে মানসিক যন্ত্রণা, সেটাই ভারী পায়ের শব্দের মাধ্যমে একদম নিখুঁতভাবে ফুটে উঠেছে। গভীর রাতে একাকী রাস্তায় অজানা কোনো কিছু আপনাকে সমানে অনুসরণ করছে, এই অনুভূতিটা যে কারো মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এবার আমরা তৃতীয় পর্বের দিকে এগোচ্ছি, অন্তহীন পথ ও বটগাছ। এই পর্যায়ে এসে সাধারণ একটা ভয় বা মানসিক আতঙ্ক একদম চরম রূপ ধারণ করে। কারণ এখানে এসে মনে হয় যেন পদার্থবিদ্যা বা স্থানকালের সমস্ত সাধারণ নিয়মকানুন পুরোপুরি ভেঙে পড়ছে। পরিস্থিতি রীতিমতো নাগালের দায়রে চলে যায়। আতঙ্কে অর্ণব যখন জানপ্রাণ দিয়ে দৌড়াতে শুরু করে, সে একটা পুরনো বটগাছ পার হয়, তারপর একটা ভাঙা কালভার্টও অতিক্রম করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাস্তাটা শেষ হওয়ার বদলে বারবার ফিরে আসে। যতই সে দৌড়াক না কেন, ঘুরে ফিরে ঠিক সেই একই পুরনো বটগাছ আর ভাঙা কালভার্টের সামনেই চলে আসছে। এটাকে একটা স্থানিক চক্র বা স্পেশিয়াল লুপ বলা যেতে পারে। নিজের সমস্ত শক্তি দিয়ে পালানোর চেষ্টা করার পরও বারবার একই জায়গায় আটকে পড়ার এই যে অনুভূতি, এটা আক্ষরিক অর্থেই চরম বিভীষিকাময়। আর ঠিক এই অন্তহীন চক্রের মাঝখানে হঠাৎ করে দৃশ্যপটে একটা বিরাট পরিবর্তন আসে। অর্ণব দেখতে পায় রাস্তার ঠিক মাঝখানে সাদা কাপড় পরা একজন বৃদ্ধা বসে আছে। এই দৃশ্যটা একই সাথে একটা সাময়িক স্বস্তি, আবার চরম বিভ্রান্তিরও সৃষ্টি করে। এতক্ষণ ধরে একা একা দৌড়ানোর পর আপাতদৃষ্টিতে একজন অসহায় বৃদ্ধাকে দেখে মনে হতেই পারে যে বাবা, এবার হয়তো কোনো সাহায্য পাওয়া যাবে। কিন্তু এই ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল। এটা ছিল স্রেফ একটা ভয়ঙ্কর ফাঁদ, যা আমাদের নিয়ে যায় চতুর্থ পর্বে, মুখহীন বৃদ্ধা ও কালো রক্ত। অর্ণব যখন একটু ভরসা পেয়ে সাহায্য চাওয়ার জন্য সেই বৃদ্ধার কাছে এগিয়ে যায়, ঠিক তখনই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মোড়টা অপেক্ষা করছিল। অর্ণব যখন সাহায্য পাওয়ার আশায় ডাকল, বৃদ্ধা ধীরে ধীরে ডাক শুনে তার দিকে ঘুরে তাকাল। আর তখনই অর্ণবের রক্ত পুরোপুরি হিম হয়ে গেল। সে দেখল ওই বৃদ্ধার কোনো মুখমণ্ডল নেই। হ্যাঁ, পুরো মসৃণ একটা জায়গা, কোনো চোখ মুখ কিচ্ছু নেই। এই হঠাৎ আর অপ্রত্যাশিত দৃশ্যটা যে কোনো মানুষকে পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। মনে হচ্ছিল যেন কল্পনার সবচেয়ে খারাপ রূপটা হঠাৎ করেই চোখের সামনে জ্যান্ত হয়ে উঠেছে।
আর শুধু মুখহীন বলাটাই যথেষ্ট নয়, ওই মসৃণ চামড়ার ওপর দিয়ে কেবল চুয়ে পড়ছিল কালো রক্ত। এই বীভৎস বর্ণনাটাই কিন্তু একে আর 10টা সাধারণ ভূতের গল্প থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। এই অস্বাভাবিক দৃশ্যটা সরাসরি আমাদের স্নায়ুতে আঘাত করে, আর গল্পের ওই গা ছমছমে ভাবটাকে একেবারে চরম সীমায় নিয়ে যায়। এই কালো রক্তের উপস্থিতি বুঝিয়ে দেয় যে এটা চরম অশুভ এবং অতি প্রাকৃতিক কিছু একটা। এরপরই আমরা চলে আসছি একেবারে পঞ্চম এবং শেষ পর্বে, অশরীরী আক্রমণ ও নীল ছাপ। এতক্ষণ যে ভয়টা কেবল দেখা বা শোনার মধ্যে আটকে ছিল, এবার সেটা সরাসরি একটা শারীরিক আক্রমণের রূপ নেয়। ওই মুখহীন বৃদ্ধার লম্বা অশরীরী হাত দুটো যখন সোজা অর্ণবের গলার দিকে এগিয়ে এলো, তখন অর্ণবের শরীর থেকে বেরিয়ে এলো শুধু একটা বিভৎস আর্তনাদ, আর পরক্ষণেই সে জ্ঞান হারাল। চেতনা হারানোর ঠিক আগের মুহূর্তের এই চরম আতঙ্ক আর নিজেকে কোনোভাবেই রক্ষা করতে না পারার যে অসহায়ত্ব, এই বর্ণনায় সেটা এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে নিজেরই যেন শ্বাস আটকে আসে। এরপর পরদিন সকালে রাস্তার ধারে অর্ণবকে অজ্ঞান অবস্থায় আবিষ্কৃত করা হয়। কিন্তু আসল আতঙ্কের বিষয় তো সেটা নয়। আসল আতঙ্ক হল যখন তার গলায় পাওয়া গেল নীল রঙের একটা অতিপ্রাকৃত হাতের ছাপ। এই ছাপটাই প্রমাণ করে যে আগের রাতের ওই পুরো ঘটনাটা কোনো দৃষ্টিভ্রম বা স্রেফ মনের ভুল ছিল না। এবং এখানেই গল্পের শেষ নয়, বরং বলা যায় এই ছাপটা তাকে আজীবন তাড়া করে বেড়াবে। একবার ভেবে দেখুন তো, গলায় একটা স্থায়ী অতিপ্রাকৃত নীল হাতের ছাপ নিয়ে বাকি জীবন কাটানোর অর্থ আসলে কি? এটা তো শুধু একটা দাগ নয়, এটা হলো সেই রাতের ওই ভয়াবহতার এক অকাট্য প্রমাণ, যা শারীরিক আর মানসিকভাবে একটা মানুষকে আজীবন করে করে খাবে। সে বেঁচে তো ফিরল, কিন্তু আসলে কি সে আর কখনোই পুরোপুরি নিজের স্বাভাবিক জীবনে ফিরতে পারল? এই অজানার ভয়ের অনুভূতি আসলে ঠিক কতটা গভীর হতে পারে, সেটাই আমাদের সবাইকে ভাবিয়ে তোলে।